হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে তোমাদের এসএসসি জিডির জিকে ক্লাস হবে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। তোমাদের অনেক দিন পর জিকে ক্লাস হচ্ছে। জিকে ক্লাস অফ ছিল, অনেক দিন আমি নিইনি। ঠিক আছে, যে কটা হয়েছিল তারপর থেকে বলতে পারো আবার স্টার্ট হচ্ছে। তো আজকে আমাদের জিকের 6 নম্বর ক্লাস হবে। ঠিক আছে, এর আগে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস হবে। আর যে কটা কোশ্চেন রাখা আছে সব কটা কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড করে। তো কতগুলো কি পারছো সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে ফুল সাজেশন ব্যাচ আছে। যারা যারা জয়েন করতে পারো, একদম চাও, মানে একদম বেসিক থেকে যারা করতে চাও, যে কম সময়ের মধ্যে কমপ্লিট করবে পুরো জিকে বলো, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু, তারা এই ব্যাচটাই জয়েন করে নিতে পারো। আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 499, এটা ওয়ান টাইম পেমেন্ট। আর যাবতীয় যা ব্যাচটা, এটা পুরোটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে। ক্লিয়ার? আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ক্লিয়ার? তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে দেখো, বলেছে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আছে, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে থাকে? ঠিক আছে, তো অ্যান্সার করো কোনটা হবে। তার আগে একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা। একটু ওয়েট করো জাস্ট। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি টাইম দেব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা বলো। এখানে দুটো তিনটে পয়েন্ট বলবে যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডাপ্ট করা হয়েছে, এটা একটু বলবে। আমাদের কনস্টিটিউশন কত টাইম লেগেছিল, ঠিক আছে, এটা তোমরা নিজেরা এটার সাথে সাথেই কমেন্ট সেকশানে টাইপ করবে, বা নিজেরা নিজের মতো করে লিখবে বা টাইপ করবে। ঠিক আছে, চলো। তো এটার অ্যান্সার কী হবে, নিজেরা ফার্স্ট অ্যান্সার করো। দেখো, যারা 153 থেকে 167 বলছো তাদের একদম পারফেক্ট আছে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? যদি বলা হয় যে কনস্টিটিউশন যখন রেডি হয়েছিল তখন কতগুলো আর্টিকেল ছিল, ঠিক আছে, কত হয়ে যাবে? 395। আর কতগুলো শিডিউল ছিল, তখন টোটাল 8টা শিডিউল ছিল। অ্যাট প্রেজেন্ট 12টা হয়েছে, কিন্তু তখন 8টা ছিল। আর যেটা বললাম যে সংবিধান, যেটা কনস্টিটিউশন, যেটা অ্যাডাপ্ট হয়েছিল কত সালে, সেটা তোমরা প্রত্যেকে জানাবে কমেন্ট সেকশনে। চলো নেক্সট কী বলেছে। কোয়েশ্চেনগুলো যা যা করাচ্ছি প্র্যাকটিস করবে ঠিকঠাক করে, কারণ তোমাদের প্রিভিয়াস ইয়ার ঠিকঠাক করে করলেই মোটামুটি এখান থেকে অনেক কোশ্চেন পেয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু বেসটা একটু স্ট্রং রাখা উচিত। বলেছে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, সেটা ড্যাশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। মানে যে বড় করা হয়, মানে ধার করা হয় অন্যান্য দেশ থেকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলো, তারপর আমাদের সাউথ আফ্রিকা, যাই হোক, এইসব দেশ থেকে কিছু না কিছু ধার করা হয়েছে সংবিধানে, কিছু কিছু পার্ট। তাহলে যে আমাদের যে প্রেসিডেন্ট আছে, সেই প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতি, সেটা কোন দেশ থেকে এটা নেওয়া হয়েছে? তো মনে রাখবে, এটা হচ্ছে আইরিশ থেকে, মানে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। দেখো, আয়ারল্যান্ড থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট নেওয়া হয়েছে, সেটা বলতে পারবে? দেখো, আয়ারল্যান্ড থেকে আরেকটা নেওয়া হয়েছে, সেটা ডিপিএস, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, সেটাও নেওয়া হয়েছে। তো ওটাও ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। ঠিক আছে, এই একটা। আর যদি বলা হয় যে সাউথ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে, আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে গেলে, পরিবর্তন আনতে গেলে, ঠিক আছে, যেটা নেওয়া হচ্ছে অ্যামেন্ডমেন্টের যে ব্যাপারটা, সেটা সাউথ আফ্রিকার এটা থেকে নেওয়া হয়েছে। আর জার্মান থেকে কী নেওয়া হয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে, এটা থেকে তো তোমরা জানো প্রত্যেকে, জার্মানে যেটা, যে এমার্জেন্সির সময় যে আমাদের যে সাসপেনশনের যে ব্যাপারটা, সেটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা নর্মালি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলতে কোনটাকে বুঝি, মানে ইউএসএ থেকে। ইউএসএ থেকে কী কী নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস আমরা নিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট। প্রিমবেলও নেওয়া হয়েছে। আর যদি বলা হয় প্রিমবেলটা, প্রিয়েম্বেল, প্রিয়েম্বেলের যে ল্যাঙ্গুয়েজটা, প্রিয়েম্বেল জানি কোথা থেকে নিয়েছে, ইউএসএ থেকে নিয়েছে, ঠিক আছে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা, এটা অনেকের মানে পড়ে কিন্তু ঠিক মাথায় থাকে না পরবর্তী সময়। ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে নিয়েছে মনে রাখবে, এর যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নিয়েছে। কোথা থেকে নিয়েছে? অস্ট্রেলিয়া থেকে নিয়েছে। তাহলে আর এই যে কোথা থেকে কি নিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বললাম না,
আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে আমাদের ইন্ডিয়া এটা নিয়েছে, ঠিক আছে, কিন্তু আয়ারল্যান্ড আবার স্পেন থেকে নিয়েছে, স্পেন থেকে নিয়েছে, ঠিক আছে, স্পেন থেকে নিয়েছে। তো চলো নেক্সট নাম্বার 3 কোশ্চেনটা সলভ করো। দাঁড়াও, স্টার্ট কি আদৌ করেছিলাম, একটু দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। চলো পরেরটা, মহিনাট্টম। মহিনাট্টম যে ড্যান্সটা, সেটা কোন স্টেটের? খুব ইম্পর্টেন্ট। দেখো ইউপিতে আমরা প্রত্যেকে জানি কোন ড্যান্স হয়ে থাকে, বলো। আর এখান থেকে এটাই খুব ইম্পর্টেন্ট, ইউপির যে ড্যান্সটা উত্তরপ্রদেশের, মানে মেনলি নর্থের রিজনে দেখতে পারো, কত্থক আর কি, কত্থক। তাহলে এখান থেকে মোহিনাট্টম যে ড্যান্সটা সেটা কোন স্টেটের? কেরালা, সাউথের, মানে দেখলেই বোঝা যাচ্ছে নামটা সাউথের। তো এখান থেকে মোহিনাট্টম যে ড্যান্স, সেই ড্যান্স ফর্মের একটা ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের নাম বলো তো, এটা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে, কমেন্ট সেকশানে জানাবে। ওকে নেক্সট বলো, বন্যা, দাবানল, খরা এবং কোভিড-19, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করার জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত শিখকে, মানে শিখ কমিউনিটির মধ্যে তিনি পড়ে, নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার্স পুরস্কার 2023 দেওয়া হয়েছে? কারেন্ট ইয়ারে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা। তো নর্মালি এই কোশ্চেনটাকে যদি না পারো স্কিপ করতে পারো, কিন্তু এসএসসিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার কারেন্ট যেগুলো দেয়, মানে কারেন্টের কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু সি এর যে কোশ্চেন থাকবে কিন্তু ভুলভাল দিয়ে থাকে। তো এক ঝলক পড়ে রাখতে পারো, আমি মার্ক করে দেবো অ্যান্সারটা। আগে অপশনে অ্যাকর্ডিং ট্রাই করো, যেহেতু শিখ বলেছে তো এখান থেকে দেখো সিং সিং অনেকগুলোই আসে, কনফিউজ ক্রিয়েট হতে পারো। তো এখান থেকে নামটা মনে রাখবে অমর সিং, ঠিক আছে, কি বললাম, নামটা মনে রাখবে অমর সিং। তিনি মানে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, ঠিক আছে, তিনি অনেক, মানে ওই ওই সময় যে বন্যা, দাবানল, খরা, এই সমস্ত মহামারীর যে সময়টা ছিল 2023 সালের, নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে তিনি ভূষিত হয়ে থাকেন, ঠিক আছে। চলো নেক্সট। এটা ভালো কোশ্চেন। ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রকল্প কোন সালে চালু হয়, মানে স্টার্ট হচ্ছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা যদি না জানা থাকে কোনো মতে আন্দাজে করতে যাবে না, ভুলভাল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো নর্মালি মনে রাখবে যে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক যে প্রোগ্রামটা, সেটা 2004-এ শুরু হয়, মনে রাখবে 2004-এ। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আমি তোমাদের বলি, যে ফেসবুক, এফবি, এটা কত সালে স্টার্ট হয়? এটা কমেন্ট সেকশানে জানাবে। দেখো যে কটা কোশ্চেন আমি তোমাদের কমেন্ট সেকশানে জানার কথা বলছি, প্রত্যেকটা কিন্তু 1 নম্বর 2 নম্বর আমার ঠিক মনে থাকবে না, কিন্তু তোমাদের যেন কমেন্ট দেখে আমার মনে পড়ে যায় যে হ্যাঁ এই কোশ্চেনগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা তোমাদের দায়িত্ব, এগুলো কমেন্ট সেকশানে জানাবে। তাহলে কী হবে, মানে পুরো একটা কোশ্চেনের সাথে অন্য কোশ্চেন কানেক্টেড হয়ে যাবে, মানে প্র্যাকটিস হয়ে যাবে ব্যাপারটা। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি যেটা আহ, উৎসব হিসাবে পালিত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, পেদ্দা পান্ডুয়া, সেটা কোন, মানে দেখেই বোঝা যাচ্ছে যে নামটা এটা সাউথ ইন্ডিয়ায়, অবশ্যই। তো অপশানগুলোও দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, সবকটা সাউথের স্টেট আছে। তো এখানেই কনফিউজটা ক্রিয়েট হবে যে কোনটা হতে পারে। তো ম্যাক্সিমাম টাইম আমি বলে দিই, তো অন্ধ্রপ্রদেশেরটাই মেনলি এটা হয়ে থাকে। তো একটু খেয়াল রাখবে, এগুলো মানে এমন পয়েন্ট না, এগুলো যে পড়বে সেই অ্যান্সার করতে পারবে, আন্দাজে মারা খুব চাপের, মানে আন্দাজে করতেই যাবে না, কোনো মতেই নয়, ঠিক আছে। এটা একটা গ্রামীণ একটা উৎসব আর কি, ঠিক আছে, একটা গ্রামীণ উৎসব যেটা মকর সংক্রান্তির সময় এটা হয়ে থাকে। ওকে, আর এটাই কি, এটাই মেনলি ঘুড়ি ওড়ানো হয় আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেই জিনিসপত্রগুলো করা হয়, গরুর গাড়ির দৌড়, মোরগ লড়াই, এই সমস্ত জিনিস হয়ে থাকে। করো এটা, এটা তো রিজনিংয়ের কোশ্চেনও বলতে পারো। এটা বলেছে তন্তু ফসল, এখানে বলেই দিয়েছে, মানে ফাইবার ক্রপ, ঠিক আছে, ফাইবার ক্রপ এখানে বলেছে। তাহলে এখান থেকে রাবার, তুলা, শন, পাট, তাহলে রাবার যেটা আছে এটা কখনোই ফাইবার ক্রপ নয়, তাহলে এটা আলাদা, অড অন আউট হবে। আর বাকি যে তিনটে দেখতে পাচ্ছ সেগুলো আমাদের কি, ফাইবার ক্রপ। ওকে, বাকি তিনটে আমাদের ফাইবার ক্রপ। চলো চলে আসো নেক্সট কোশ্চেন সলভ করবে, কি বলেছে।
ওকে, দেখো যে কটা কোশ্চেন ডিসকাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার নিয়ে। বলেছে পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে ড্যাশ বলে, ড্যাশ পুষ্টি বলে। ওকে, মনে রাখো মানে কোনো মৃত যে জিনিসপত্র থাকবে, দেখো কোশ্চেনটাই বলা আছে যে মৃত যে পদ্ধতি, যে পুষ্টির যে পদ্ধতি জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত। ধরো কোনো একটা কাঠ পড়ে আছে, এবার সেটার মাধ্যমে যে মৃত যে দেখবে ওখান থেকে যে পুষ্টিটা সংগ্রহ করছে অন্য কোনো জীব, সেই বা কোনো পোকামাকড় যাই হোক, দেখতে পাবে কাঠের মধ্যে দিয়ে অনেক পোকা টোকা বের হয়, ঠিক আছে, মানে থাকে। এবার সেই যে ব্যাপারটা, এই যে পুষ্টির যে প্রসেসটা, ঠিক আছে, নিউট্রিশনের, তো এটাকে কি নামে বলা হয়? তো অপশান এখান থেকে বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কী হয়ে যাবে? স্যাপ্রোট্রফিক, মানে একটা ডেফিনেশনই বলতে পারো, মানে এটার ডেফিনেশনই এখানে দেওয়া আছে, মানে যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে কি বলা হয়? স্যাপ্রোট্রফিক। নেক্সট, মাদার অফ মোহিনীঅট্টম। একটু আগে আমরা পড়লাম মোহিনীঅট্টম ড্যান্স কোন স্টেটের? মোহিনীঅট্টম ড্যান্স কোন স্টেটের? কেরালা, ঠিক আছে, কেরালা স্টেটের। তাহলে এর উপর ভিত্তি করে, মানে একজন ব্যক্তির কথা বলেছে মাদার অফ মোহিনীঅট্টম, ড্যাশের উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চিত্র, মানে একজন পার্সোনালিটির নাম আর কি, মানে কার উপর ভিত্তি করে এটা আছে সেটা বলো। মানে তিনি যে ক্লাসিক্যাল ড্যান্স আছে তার যে মোহিনীঅট্টম, তার জন্য ফেমাস ছিল অ্যাকচুয়ালি, তার উপর ভিত্তি করেই সেটা। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান সেকেন্ড, যেটা অপশান বি, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে কল্যাণ কট্টিয়াম্মা। ঠিক আছে, মনে রাখবে, এই নামটুকু মনে রাখলেই হবে, খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, মোহিনীঅট্টমের সঙ্গে কানেক্টেড। চলে আসুন নেক্সট। আর বাকি যে নামগুলো দেখতে পাচ্ছ সেটার সম্পর্কেও বলতে পারো। এখান থেকে শোভনা নারায়ণ, ইনি নর্থ ইন্ডিয়ার কেসের মধ্যেই পড়বে, মানে কত্থক ড্যান্সের জন্য, কত্থক ড্যান্সের জন্য, ঠিক আছে, একটু নোট করে নেবে, এটা ইম্পর্টেন্ট একজন ব্যক্তির নাম আছে। ওকে, চলে আসুন নেক্সট। বলো, নিজের আগে সলভ করো। ইকোনমিক্সের কোশ্চেন আছে, বলেছে বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাশে শ্রেণীবদ্ধ করে করে কি কি বলেছে বলো, পুরো ডিটেলসে পড়ো নিজের আগে কোশ্চেনটাকে। একটা পরিষেবা, অপণ্য পরিষেবা, পড়ো, অপশানগুলো আমি আর পড়লাম না, নিজেরা করো। মোট যে ব্যয় হচ্ছে, মানে যেই টোটাল কতটা কি পরিমাণে, ঠিক আছে, মোট যে ব্যয়কে সেটাকে পরিকল্পনা এবং অপরিকল্পিত ব্যয়ে শ্রেণীবদ্ধ করে থাকে। তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, মোট যে ব্যয়টা, মানে যে এক্সপেন্ডিচারটা আর কি, ঠিক আছে। নেক্সট, নাম্বার 11-এ, এই ক্লাসটা অনেক দিন পর তোমাদের হচ্ছে, তো একটু বেশি সংখ্যক ছেলেপেলে শেয়ার করে দেবে সবার সাথে। দেখো কি বলছে, নিচের কোনটি খেদার কৃষক আন্দোলন, খুব ইম্পর্টেন্ট, খেদার যে কৃষক আন্দোলন তার সঙ্গে কানেক্টেড কে ছিল বলো? খেদার যে কৃষক আন্দোলনের সঙ্গে কানেক্টেড ছিল কে? গান্ধীজি ছিল। কত সালে এটা হয়েছিল? গুজরাটের খেদাতে এটা হয়েছিল, কোন জায়গায়? গুজরাটের, কি জায়গাটার নাম? গুজরাটের খেদা। তো এটা 1918 সালে মেনলি হয়ে থাকে, 1918 সালে এটা হয়ে থাকে, ক্লিয়ার। এবার এটার যে মেন কারণটা ছিল সেটা হচ্ছে রাজস্ব আদায় শিথিল করা, যে রাজস্বটা আদায় করবে সেটার পরিমাণটা কিছু পরিমাণে কমিয়ে দেওয়া আর কি, মানে না নেওয়ার মতোই আর কি, ঠিক আছে। ওকে, তো চলে আসো নেক্সট। আচ্ছা, বলবে বরদৌলি আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তিত্ব বা কোন ব্যক্তি জড়িত আছে, এটার কমেন্ট সেকশনে প্রত্যেকে বলবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সাথেই করবে, এটার সাথেই, যে বরদৌলি আন্দোলনের সাথে কে কানেক্টেড ছিল আর কত সালে, কোন ইয়ারে হয়েছে, এটা অবশ্যই কমেন্টস, যে কটা কোশ্চেন বলছি মাথায় আমার আসছে কোশ্চেন দেখে, সেগুলো কিন্তু সবকটাই আসা কোশ্চেন এক্সামের। কি বলেছে দেখো, ভারতে অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ দিকে সূর্যের আপত্ত চলাচলের সাথে উত্তর সমভূমির উপর ড্যাশ দুর্বল হবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের জলবায়ু যে চ্যাপ্টারটা আছে না, ক্লাইমেট, সেটার উপর নির্ভর করে আছে, মেনলি মনসুন। তো দেখতেই পাচ্ছ কোনটা অ্যান্সার হতে পারে, তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যে মৌসুমি ট্রফ, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি। তো প্রবলেম হওয়ার কথাই নয়, 12 নম্বর কোশ্চেন চলছে, চলে আসো নেক্সট। টোটাল আমরা 20 কোশ্চেন আছে মনে হয়, 20 কোশ্চেন মনে হয়। তো 20 কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারবে সেটা অবশ্যই করে জানাবে।
বলেছে ড্যাশ প্রায় মানে কত বছর আগে চীনে প্রথম রেশম তৈরির কৌশল আবিষ্কৃত হয়, খুব ইম্পর্টেন্ট। তোমাদের একটা কোশ্চেন মাঝখানে এসেছিল, মানে এসএসসি, হ্যাঁ এসএসসিরই কোশ্চেন ছিল ওটা, যে পৃথিবীর এজটা কত, মানে আমাদের যে আর্থ আর্থ আর্থের এজ কত, আর্থের এজ কত তোমরা জানলে কত বিলিয়ন ইয়ার্স হবে, বা কত মিলিয়ন, মিলিয়ন তো হবে না, বিলিয়নই হবে, বিলিয়ন ইয়ার্স, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এটা বলো, যে এক্স্যাক্ট এই টাইপের কিন্তু কোশ্চেন পাবে, আর খুব রিপিট করার পসিবিলিটি থেকে থাকে, যে ড্যাশ মানে প্রায় এত বছর আগে, মোটামুটি অ্যাপ্রক্সে, ঠিক আছে, অ্যাপ্রক্স প্রায়, তো এটাকেও ইম্পর্টেন্ট, যেটা এসএসসি অ্যান্সার নিয়েছিল 7,000, প্রায় 7,000 বছর আগে চীনে প্রথম রেশম তৈরির যে কৌশলটা, পদ্ধতি, সেটা আবিষ্কার হয়েছিল চায়নাতে। ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী মার্চ মাসের টেক কনক্লেভ, দেখো এটা 2022-এর একটা সি এর কোশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, কিন্তু বলবো না স্কিপ করতে, কারণ এখন পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দিচ্ছে, তো তার জন্য মোটামুটি একটু দেখে রেখো, মানে বাই চান্স যদি চলে আসে তো তখন করে ফেলতে পারবে, একবার পড়া থাকলে বা একবার ক্লাসে ডিসকাস করা থাকলে, ওই হালকা হালকা যে মনে পড়ে তখন একটা পসিবিলিটি থাকে যে এটাকে টিক মেরে আসলাম, হয়ে গেল, তো সেরকম ব্যাপার। বলো এটা কী হবে, নাম্বার 14 কোশ্চেনটা, ভারত সরকারের যে কেন্দ্রীয় যে, এটা বলেছে টেক কনক্লেভ, তাহলে টেক রিলেটেড আছে, ঠিক আছে, তো টেক রিলেটেড তখন যে আমাদের যে মিনিস্টার ছিল সেটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট টাইম তিনি মনে হয় রেলওয়ে মিনিস্ট্রিতে আছে। ওকে, এটা বলেছে 1983 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যে ফাইনাল ম্যাচ হয়েছিল, কোন প্লেয়ার সব থেকে বেশি রান করেছিল, স্কোরার ছিল, কোন প্লেয়ার, ভালো কোশ্চেন এটা, মানে সবাই যেন এই সময় যে 1983 মেনলি কপিল দেবের জন্য মনে রাখে, যে ক্যাপ্টেন, তার নামটাই সবসময় ফার্স্টে মাথায় আসে। তো এখানে বলেছে কোন প্লেয়ার সব থেকে বেশি রান করেছিল, খুব ভালো কোশ্চেন, মানে যখন তখন আসতে পারে, এরকম অড একটা টাইপের কোশ্চেন, তো এটা মনে রাখবে, কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তো একে হয়তো অনেকেই চেনো বা চেনো না, দেখবে চেন্নাই সুপার কিংসে ইনি বহুদিন ছিল, ওই ফ্রেঞ্চ কাট টাইপের দাড়ি, দেখবে একটু তামিল কথাবার্তা তার মধ্যে আসে, মানে হিন্দি বললেও মানে সাউথ ইন্ডিয়ান একটা টান আসে দেখবে, ঠিক আছে, দেখলেই বুঝবে, খুব মানে ভালো ব্যাট করতো, ভালো ব্যাটিং করতো তখন, সেই সময়কার তিনি টপ লেভেলের মধ্যে কাউন্ট হতো। মহিন্দার অমরনাথ মেরে দিও না, আবার মহিন্দার অমরনাথ ভালো প্লেয়ার, এখানে সব যা যা আছে সব কটা মানে টপ লেভেলের, কিন্তু সেই সময় বলতে পারো যে স্কোরার যে বেশি ছিল সে হচ্ছে শ্রীকান্ত। নেক্সট 16 কোশ্চেনটা সলভ করো। প্রদত্ত শিল্পের মধ্যে চুনাপাথর হলো ড্যাশের কাঁচামাল, তো এটা ইজিলি বলতে পারবে, টাইম দিচ্ছি আমি তো। প্লাস্টিক শিল্পে কখনো চুনাপাথর ইউজ হবে, নর্মালি বলো। আসবাব শিল্পে এটা তাও তোমাদের আসবে। ইলেকট্রনিক্স কখনো ইজিলি এলিমিনেট করতে পারবে, এটাই পসিবল নয়, এটাও পসিবল নয়, এটাও পসিবল নয়, ইলেকট্রনিকে এটা কখনোই হবে না, সিমেন্টের জন্য এখানে মেনলি হয়ে থাকে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 16 কোশ্চেনটা হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। বলেছে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা প্রায় ড্যাশ মানে এত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল, বলো। যে আমাদের স্বাধীনতা হয়েছিল মানে ইন্ডিপেন্ডেন্সের সময়, মেনলি দেখবে তখন ম্যাক্সিমামটাই আমাদের এগ্রিকালচারের উপর ডিপেন্ড করেছিল, ওই কারণেই কিন্তু আমাদের যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1951 থেকে 1956-তে, তখনও কিন্তু ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমরা এগ্রিকালচারের উপর জোর দিয়েছিলাম, কারণ মেনলি যে কোর জিনিসটা ওটা কিন্তু আমাদের কৃষির উপর নির্ভর ছিল, তো যেটার উপর নির্ভর আছে তো সেটার উপর ডিপেন্ড করেই তাকেই ফোকাস রাখাটাই বেশি দরকারি। তো তখন যে কৃষির শতাংশটা মেনলি কত ছিল, তো দেখো একটা জিনিস ভালো করে বোঝো, 30% মানে এতটাও কম ছিল না, অনেক বেশিই ছিল, 50-50 কখনও ছিল না, আবার 100ও ছিল না, মোটামুটি অবজার্ভ করতে পারলে তুমি অপশানটাকে মার্ক করতে পারবে, 75-এর ক্লোজে ছিল, মানে 75-এর মতো ছিল, মানে ম্যাক্সিমাম বেশি ছিল, ম্যাক্সিমাম পার্টটা ছিল 100-এর মধ্যে 75 এইটা, বাকি ওই 25% মতো অন্যদিকে। নেক্সট কি বলেছে দেখো, সলভ করো নিজের আগে, হ্যাঁ। বলেছে H2SO4 হলো ড্যাশের রাসায়নিক সূত্র, তো বলো কি হবে।
দেখো FeSO4 আছে না, FeSO4 যেটাকে গ্রিন ভিট্রিয়াল দেখতে পাচ্ছ, গ্রিন ভিট্রিয়াল, এটার যে সংকেতটা সেটা হয়ে যায় FeSO4। Fe মানে এখান থেকে বলতে পারছো কি লোহার কথা বলছে। আর এখান থেকে মিউরেটিক অ্যাসিড বলতে পারো। মিউরেটিক অ্যাসিড কার মানে কাকে বলা হয়, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই বলা হয়, তো এই সিএলকে বলা হয় মেনলি। আর ব্লু ভিট্রিয়াল কি, ব্লু ভিট্রিয়াল কাকে বলা হয়, ব্লু ভিট্রিয়াল বলা হয় কপার সালফেটকে। ঠিক আছে, কাকে বলা হয়, কপার সালফেটকে, CuSO4, কপার সালফেটকে বলা হয়। আর এখান থেকে ওয়েল অফ ভিট্রিয়াল, তাহলে আমাদের H2SO4কে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়াল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে H2SO4 এটা অ্যাকচুয়ালি কি, H2SO4টা মেন যে নামটা আমরা মেনলি জানি, এটাকে সালফিউরিক অ্যাসিড বলা হয়, এটাকে ব্যাটারি অ্যাসিড নামেও পরিচিত। এটাও কিন্তু এক্সামে কোশ্চেন আমরা দেখেছি। ঠিক আছে, ব্যাটারি অ্যাসিড নামে কে পরিচিত। তো বলো এটা কি হবে, টাইম দিচ্ছি, সলভ করো নিজেরা। ঠিকঠাক করে করো। কটা কোশ্চেন ছেড়ে দেবো তোমাদের উপরে। ওকে, বলেছে ড্যাশ ট্রপোস্ফিয়ারের যে উচ্চতর যেই জিনিসটা, যেটা বায়ুর প্রভাবে, এটা বলেছে কি বলেছে, পশ্চিমী বায়ুর একটি সরু বলয়। হ্যাঁ, ডিটেলস একটু বলে দিয়েছে। এদের গতিবেগ গ্রীষ্মকালে বলেছে 110 থেকে প্রায় 184 কিলোমিটার হয়। তো এটা কোন জেট, কোন এটা এখানে বলেছে দেখো, জেট স্ট্রিম, ঘূর্ণিঝড়, এই যে জিনিসগুলো আছে, হ্যারিকেন, এদের ড্যাশ ট্রপোস্ফিয়ার উচ্চতার, তা কোনটা হয়ে যাবে, এটা অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, জেট স্ট্রিম। জেট স্ট্রিম হলো এখান থেকে ট্রপোস্ফিয়ার উচ্চতর স্তর। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এটা অনেকে ভুল করবে। নাম্বার 20 কোশ্চেন, নাম্বার 20 কোশ্চেন ঠিকঠাক করে অ্যান্সার করো। বলেছে ভারত সরকার জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন নামে একটি নতুন কেন্দ্রীয় খাত প্রকল্প অনুমোদন করেছে, যা ড্যাশ বিপ্লবের সাথে যুক্ত, কানেক্টেড। কোন বিপ্লবের সাথে, একটা সুস্বাদু আছে মিষ্টি, মধু, সোনালি, তো কোনটা হবে বলো। দুটো জায়গায় কনফিউজ হবে, এইটা তো তোমরা কখনোই মারবে না, এটাও মারবে না, এই দুটোর মধ্যে তোমাদের ডাউট হবে। তো এটা হয়ে যাবে, তোমরা অনেকে মধুটাও টিক করবে, অপশান সি, তাই তো, তাই করছো তো, দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কী হয়ে যাবে, মিষ্টি। মনে রাখবে ব্যাপারটা, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো আজকে এই অবধি ছিল। তো 20টা কোশ্চেনের মধ্যে অনেক ফাস্ট ফাস্ট করে দিলাম, 20টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে সেটা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। আর যারা সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। আর যে চ্যানেলের উপর তোমরা ক্লাস দেখছো, এটা হচ্ছে সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল, সিআরপি এডুকেশন নামে আছে। তো এটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, বেশি বেশি করে একটু শেয়ার করে দাও সবার সাথে, কারণ এসএসসি জিডি রিলেটেড বলো আর রেলওয়েজের এক্সাম বলো, যাবতীয় কিন্তু তোমরা এই চ্যানেলের উপর সব কিছু দেখতে পাবে। চলো, তো আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট সবাইকে।